আমরা আজকে চ্যাপ্টার 2 দেখব ফিজিক্সের চ্যাপ্টার 2তে মোটামুটি অনেকগুলো ম্যাথ আছে। এই ম্যাথগুলো আমরা দেখব, তবে সূত্র যেগুলো আছে সূত্র আমরা 4টা সূত্র গণিতের অর্থাৎ যে 4টা সূত্র আমরা জানি ফিজিক্সের, মূলত গতির অধ্যায়ের 4টা সূত্র থেকে আমরা মোটামুটি অ্যান্সার করব। তবে এই সূত্রগুলোর প্রতিপাদন যদি তোমাদের লাগে তাহলে আমাকে বলবা, আমি পরের লেকচারটাতে প্রতিপাদনগুলো দেখাই দিব। এখান থেকে আমাদের v ইকুয়াল ইউ প্লাস এটি আসলো, এই ফর্মুলা আমরা জানি। s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ফর্মুলা আমরা জানি। v স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s, আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো v প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এখন এই ফর্মুলাগুলো আসলে কোনটা কোন সময় ইউজ করতে হয়, এই ফর্মুলাগুলো কখন কোনটা ইউজ করতে হয়, এটা যদি তোমার বলা থাকে শেষ বেগ নির্ণয়, সমত্বরণে চলমান বস্তুর শেষ বেগ নির্ণয়, সমত্বরণে চলমান বস্তুর শেষ বেগ, আমরা এই ফর্মুলার সাহায্যে এটা বের করতে পারবো। আর এটা কি, সমত্বরণে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব, সমত্বরণে চলমান বস্তুর নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব। এগুলো আমাদের মনে রাখতে হবে কোনটা কোন ক্ষেত্রে ইউজ করতে হয়। এই ফর্মুলাগুলো আমরা অবশ্যই মনে রাখবো। নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখন কথা হলো, এই যে ফর্মুলা, এই ফর্মুলাও কিন্তু সমত্বরণে চলমান বস্তুর, এটাও সমত্বরণে চলমান বস্তুর বস্তু। এখন এর সাহায্যে আমি শেষ বেগ নির্ণয় করতে পারবো অথবা সরণ নির্ণয় করতে পারবো। তবে একটা বিষয় দেখার মতো, সেটা হলো এই যে 4টা ফর্মুলা, ঘুরে ফিরে এই 4টা ফর্মুলায় বিভিন্ন রূপ ধারণ করে। তবে এই বেসিক 4টা ফর্মুলা, এই 4টা ফর্মুলা আমরা সবসময় মনে রাখবো। এখন দেখো, এই ফর্মুলাটায় টি অনুপস্থিত। তাহলে যদি আমাদের কখনো বলা থাকে, বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকে কিন্তু টি না দেওয়া থাকে, সময়টা যদি না দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারবো, এই ফর্মুলার সাহায্যে খুব ইজিলি ম্যাথ করতে পারবো। ঠিক আছে, আমরা তখন এই ফর্মুলার সাহায্যে খুব ইজিলি ম্যাথ করতে পারবো। তাহলে সময় না দেওয়া থাকলে, শুধুমাত্র সময় না দেওয়া থাকলে আমরা এই ফর্মুলা দিয়ে কাজ করব। আর সময় দেওয়া থাকলে কিন্তু আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো না, আমাদের তখন এই ফর্মুলাগুলো ব্যবহার করে কনভার্ট করতে হবে। আচ্ছা, এখন আমার কথা হলো যে আমি তাহলে এগুলো কীভাবে করব, এর সাহায্যে আমি চলমান বস্তুর শেষ বেগ বা সরণ দুইটাই আমরা বের করতে পারবো, শেষ বেগ বা সরণ। এখন একটা বিষয় খেয়াল করো, তোমরা তো ম্যাথ করছো, জেনারেল ম্যাথে একটা বিষয় আমরা জানি যে চলক, ঠিক আছে, চলক কোনগুলো, চলকগুলো হলো যাদের মান পরিবর্তনশীল, অর্থাৎ যারা নিজেদের মান ইচ্ছামতো গ্রহণ করতে পারে, আর যারা গ্রহণ করতে পারে না তারা ধ্রুবক। এখন চলকগুলো দেখো, এখানে কয়টা চলক আছে, ভি পরিবর্তনশীল, ইউ পরিবর্তনশীল। আচ্ছা, আমরা চলক কোনগুলোকে বলি সচরাচর, ইউ, ভি, ডাব্লিউ, আমি যাই বলি না কেন, এক্স, ওয়াই, এইগুলো তো কোনো ভ্যালু নাই এদের। এরা কি, এরা এক একটা লেটার, এটা হলো চিহ্ন, এদের কোনো নির্দিষ্ট কি নাই, ভ্যালু নাই। তাহলে যাদের নির্দিষ্ট কোনো ভ্যালু নাই আমরা তাদেরকে কি বলি, আমরা তাদেরকে চলক বলি। আর যাদের ভ্যালু আছে, দেখো এই যে টুকে আমি যেখানেই নিয়ে যাই না কেন, এটা বাংলাদেশেও টু, আবার এটা যদি আমি বাংলাদেশের বাইরে কোনো একটা দেশে নিয়ে যাই সেখানেও এটাকে কি ধরা হয়, টু ধরা হয়। এটা কিন্তু পরিবর্তনশীল না, এইটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। এটাকে আমরা কি বলি, এগুলোকে ধ্রুবক বলি। কনস্ট্যান্ট ভ্যালু যেটা, এটাকে আমরা কি বাংলায় ধ্রুবক বলি, এটা তোমরা ভালোভাবে জানো। তাহলে 2, 5, 2.5, 3, তারপরে √3, এগুলো কি, এগুলো কনস্ট্যান্ট ভ্যালু। এইগুলার আলাদা আলাদা কি আছে, মান আছে, কিন্তু এর কোনো মান নাই। যেমন তুমি ক্লাসে বসে যখন ম্যাথ করতেছিল এক্স ইকুয়াল 2 ধরে কাজ করছিল, যেমন এক্স ইকুয়াল 2 + 3, বা আমরা এখানে ধরতে পারি 2 + 3, এখানে তোমরা ধরতে পারো +y। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, সরাসরি এক্স ইকুয়াল 5 + y যখন আমরা ধরবো, ঠিক আছে, এক্স ইকুয়াল 5 + y যখন আমরা কাজ করতে নিব, তখন একটা বিষয় খেয়াল করো তো, আমরা এক্স এর ভ্যালু বসানোর পরে ওয়াই ভ্যালু পাই, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এক্স মাইনাস 5 ইকুয়াল ওয়াই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এক্স এর ভ্যালু বসাইবো, ওয়াই এর ভ্যালু পেয়ে যাব। এখন আমরা সংখ্যারেখা কাজ করতাম, সংখ্যারেখা বা আমরা ছক কাগজে মান বসাইতাম, এখানে এক্স লিখতাম আর এখানে কি ওয়াই লিখতাম। তখন আমরা কি করতাম, এক্স এর মান 1 ধরলাম,
তাহলে ওয়াই এর মান কত পাবো -4, এরকম মান পাইলাম। এখন তোমার কোনো ফ্রেন্ড হয়তো বা এই সেম কাজটা করছে অন্যভাবে, কীরকম এক্স ওয়াই এভাবে লেখার পরে সে এখানে 4 ধরছে, এখানে -1 বসাইছে, এখানে 5 ধরছে, এখানে 0 পাইছে। তাহলে এরকম দেখো, তাহলে এক্স এর মান একই ক্লাসে বসা অবস্থায় তুমি এক্স এর মান 1 ধরলা আর একজন এক্স এর মান 4 ধরলো, তাহলে এক্স পরিবর্তনশীল। এইরকম যতগুলো চিহ্ন আছে, তো আমরা 26টা যে লেটার আছে সবগুলোই পরিবর্তনশীল। আমরা এগুলোকে এক এক সময় এক এক রকম মান ধরে কাজ করি। ছোটবেলায় আমরা কাজ করতাম কীরকম, ক সমান সমান একটা মান ধরে নিতাম, খ সমান একটা মান ধরে নিতাম, ওইগুলা। কিন্তু 2, 5, 2.53 যে কোনো সংখ্যা আমি বলি না কেন, যে কোনো সংখ্যার ক্ষেত্রে এগুলা কি হবে, কনস্ট্যান্ট। এগুলা কিন্তু কি না, পরিবর্তনশীল না। তাহলে দেখো এখানে ভি ইউ এ টি সবগুলোই কি, কোনোটাই কোনো নির্দিষ্ট মান নাই। তাহলে এগুলো কি হবে, চারটা এখানে কি আছে, চলক আছে চারটা, এখানে চারটা চলক। তারপরে এস ইউ টি এ, এখানেও চারটা চলক। ভি ইউ এ এস চারটা চলক, এস ভি ইউ টি। অর্থাৎ এই যে সমীকরণ দেখো, চারটা সমীকরণ চারটা চলক। এই কারণে আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো, যতগুলো চলক থাকবে ততগুলো সমীকরণ যদি আমি না পাই তাহলে কি করা সম্ভব না, সমাধান করা সম্ভব না। যতগুলো চলক থাকবে ততগুলো সমীকরণও তুমি, ততগুলো কি থাকবে, সমীকরণ থাকবে। তখন কি করতে পারবা, তুমি মান বের করতে পারবা। কিন্তু যদি সমীকরণ একটা কম থাকে তখন কি হয়, ঝামেলাটা লেগে যায়। তখন আমরা কি করতে পারি না, তখন আর আমরা ভ্যালুগুলো বের করতে পারি না। ঠিক আছে, এই জিনিসটা। তাহলে এখানে কি করবো, এইভাবে আমরা মানগুলো বের করতে পারবো। অর্থাৎ যদি সমাধান করতে বলে ওই ক্ষেত্রে কিন্তু, যেমন এখানে তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল যখন 2 ছিল, সমীকরণ তো একটাই, এখানে কি করতে পারতাম, এক্স আর ওয়াইয়ের মানগুলো আমি বের করতে পারতাম। কিন্তু এইগুলোর ক্ষেত্রে ঠিক আছে, দেখো এক্স আর ওয়াই তো এখানে তুমি এক্সের মানটা ইচ্ছা মতো বের করে নিতেছো, কিন্তু যখনই এরকম কোনো সমীকরণ চলে আসবে তখনই জ্ঞানজামটা লাগবে। তখন কিন্তু কারেই সহজ উপায়ে তুমি কাজগুলো করতে পারবা না। কারণ তোমার যখন একটা ভ্যালু দেওয়া থাকবে তখনই তো তুমি এইগুলোর সাহায্যে কী করতে পারবা, সলভ করতে পারবা। এখন এখানে তো আর তোমাকে স্বাধীনভাবে নিতে দেবে না, এইখানে তুমি স্বাধীন ছিলা, এখানে নিতে পারছো। আবার আমাদের যখন এক্স প্লাস ওয়াই ইকুয়াল 2 দেওয়া থাকতো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 4 দেওয়া থাকতো, তখন কি আমরা কিন্তু সমাধান বের করতে পারতাম। কিন্তু আমার যদি একটা দেওয়া থাকে তখন কিন্তু সমস্যা, তখন আলাদা আলাদা কী লাগবে, আমাদের মান লাগবে। তাহলে দেখো, তাহলে এখান থেকে আমরা কি করতে পারলাম, এখান থেকে আমাদের কি লাগবে, আমরা চারটা চলক পাইলাম, চারটা থেকে আমরা সমাধান করতে পারবো। চারটা চলক দেওয়া আছে, চারটা চলক থেকে আমাদের চারটা সমীকরণ আছে এখানে, তাহলে আমরা চারটার মান আলাদাভাবে বের করতে পারবো। এখন যদি ভ্যালু না দেওয়া থাকতো তাহলে কিন্তু সমস্যাটা হতো। এখন আমি চারটা সমীকরণ যেহেতু তোমাদের জানা আছে, এই চারটা সমীকরণ তোমরা কখন কিভাবে ইউজ করবা তার জন্য আমি কি দেবো, কয়েকটা ম্যাথ দিয়ে দেবো এখানে। তাহলে এই ম্যাথগুলো তোমরা ট্রাই করে দেখবা কতটুকু ভালো হয়। যদি এগুলো প্রতিপাদনের দরকার হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা, তাহলে আমি ওগুলো সবগুলো প্রতিপাদনগুলো লিখে দিব। এখন একটা কোশ্চেন আমি এখানে লিখে দিই, এই কোশ্চেন থেকে অনেকগুলো আমি কোশ্চেন দিয়ে দিব, একটা উদ্দীপক থেকে অনেকগুলো কোশ্চেন দিয়ে দিব, তোমরা একটু ট্রাই করে দেখবা। কোশ্চেনগুলো আমি দিয়ে দিলাম এখানে। একটি বস্তুকে একটি বস্তুকে 180 মিটার উঁচু দালান থেকে ফেলে দেওয়া হলো, 180 মিটার উঁচু দালান থেকে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়া হলো। আচ্ছা, তারপরে বলছে একই সময় একটি বস্তু আচ্ছা, এখানে আমি একটি বস্তু লিখে দিলাম, আমি দুইটা আলাদাভাবে নাম দিয়ে দিই। একটি বস্তু বিকে 60 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়। উপরের দিকে নিক্ষেপ করা হয়। 1 নম্বরে যে কোশ্চেনটা থাকবে, 5 সেকেন্ড পর
বি বস্তুটি কত উচ্চতায় উঠবে, কত উচ্চতা উঠবে। 2 নম্বর কোশ্চেন আমরা লিখব কোন উচ্চতায় এ এবং আচ্ছা এ বস্তুর, আমরা এটা লিখি এ বস্তুর গতিশক্তি, আচ্ছা গতিশক্তির পার্টটা যেহেতু পরেরটাতে আমরা এটা পরে দিয়ে দিই, আমি 2 আর 3 একত্রিত এক জায়গায় লিখেছিলাম তো ওইখান থেকে আমি এটা লিখে দিছি গতিশক্তি। কোশ্চেনটা যেহেতু লিখছি এটা থাক, লিখিয়ে দিই, যারা পারো তারা ট্রাই করবা। বিভব শক্তি সমান হবে গতিশক্তি আর বিভব শক্তির সমান হবে 1/3 হবে, 1/4 হবে, 2/3 হবে। এভাবে অনেকগুলো কোশ্চেন দেওয়া যায়। শুধু যে গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে এইটাই যে কোশ্চেনে থাকবে এমন কোনো কথা নেই। তোমাদের এরকম বিভিন্নভাবে দিতে পারে। গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে, আবার বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে, এরকমভাবে বলতে পারে অনেকভাবে। আবার 2/3, 1/3 অনেকগুলো কোশ্চেন করা যায় এখানে। তবে শুধুমাত্র আমাদের নিয়মটা জানতে হবে, আমাদের নিয়মটা জানা থাকলে আমরা সবগুলো অ্যান্সার করতে পারবো, এটা মনে রাখবা। আচ্ছা তারপরে হলো এ এবং বি বস্তুদ্বয়, বি বস্তু দুটি কত উচ্চতায় মিলিত হবে। এখানে ভূমি থেকে কত উচ্চতা বা কত উচ্চতা, কত উচ্চতায় মিলিত হবে। এটা ঠিক আছে, কত উচ্চতায় মিলিত হবে। এখানে আমরা ভূমি থেকে কত উচ্চতায় লিখে রাখতে পারি, ভূমি থেকে কত উচ্চতায় মিলিত হবে। 4 নম্বর যে কোশ্চেনটা, 4 নম্বর কোশ্চেনটা হলো নিক্ষেপের 4 সেকেন্ড পর এ বস্তুর বেগ কত। নিক্ষেপের 4 সেকেন্ড পর, দেখো আমি বস্তু নিক্ষেপ করছিলাম কিন্তু এই বি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, কিন্তু ওই সময় তো বি বস্তুটা ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ দুইটা বস্তু একই সাথে কি হয়, চলমান হয়। তাহলে আমি যখন নিক্ষেপ করছিলাম ওই সময় থেকে বি বস্তু কত দূরত্ব অতিক্রম করবে এটা হলো এখানে দিছিলাম 5 সেকেন্ড পর বি বস্তু কত উচ্চতায় উঠবে। আর এই বস্তুটা ওই 4 সেকেন্ড পরে, যে এখানে যেটা 4 সেকেন্ড পর কত দূরত্ব নিচে নামবে বা কত দূরত্ব অতিক্রম করবে, এরকম 4 সেকেন্ড পর কত আচ্ছা বেগ হবে, এবং এটা আমরা দিতে পারি অতিক্রান্ত দূরত্ব কত। পাঁচ নম্বরের কোশ্চেনটা, বি বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। বি বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। 6 নম্বর কোশ্চেন, আচ্ছা বি বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, আবার কত উচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় কত, আমাদের এরকম কিন্তু দেয়া থাকতে পারে। সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় কত। বি বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় কত, প্রয়োজনীয় সময় কত। এরকম কোশ্চেনগুলো ঠিক আছে। আচ্ছা এখন আমরা যেটা দেখব সেটা হলো একটা বস্তু এ বিন্দুতে ছিল আর সেটা হলো ভূমিতে হলো বি। এখন এই বস্তুটা যদি এখান থেকে এইখানে আসে, এখান থেকে এখানে চলে আসলো, ঠিক আছে, তাহলে এটা যদি আমি সি পয়েন্ট ধরি তাহলে নতুন যে উচ্চতাটুকু এইটুক, কিন্তু যদি আমার বলে অতিক্রান্ত দূরত্ব সেটা কিন্তু এইটুক। তাহলে আমার যদি কোনো সময় বলে
উচ্চতা কত, তাহলে আমরা কি করব, উচ্চতাকে এক্স ধরবো। আর যদি বের করতে বলে অতিক্রান্ত দূরত্ব কত, সেটাকে আমরা এক্স ধরবো। তাহলে ব্যাপারটা কীরকম, যদি বলে অতিক্রান্ত দূরত্ব, তাহলে অতিক্রান্ত দূরত্বকে এক্স ধরবো। আর যদি বলে ভূমি থেকে উচ্চতা কত, তখন ভূমিটাকে এক্স ধরবো, ভূমি থেকে উচ্চতাকে এক্স ধরবো। আর পুরাটুকু আমাদের এইচ দেওয়া থাকবে, এটা মনে রাখবো আমরা। চ্যাপ্টার 2, 3 মোটামুটি দুইটা একটার সাথে আর একটা রিলেটেড, কারণ এই দুইটা গতি সম্পর্কিত, এই দুইটাই গতি সম্পর্কিত হওয়ায় এখান থেকে দেখা যায় যে কম্বাইনভাবে কোশ্চেন দিয়ে দেয়। এই কারণে তোমরা দুইটা একদম ভালোভাবে শেষ করে রাখলে ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা, এটা হলো কথা। তাহলে আমি যে কয়েকটা কোশ্চেন দিলাম, এই কয়েকটা কোশ্চেন ভালোভাবে দেখে রাখবা। আর আমাদের দেখো, আমি যেটা বললাম ফর্মুলাগুলো লিখে দিয়েছিলাম, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, তারপরে আমরা লিখছিলাম এস ইকুয়াল ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আচ্ছা, এটা কিন্তু গড় বেগের সূত্র, এটা হলো গড় বেগে অতিক্রান্ত দূরত্ব বলা যায়, এটাকে গড় বেগে অতিক্রান্ত দূরত্ব আমরা বলতে পারি। অতিক্রান্ত দূরত্ব আমরা গড় বেগ বলতে কি বুঝি, আমরা গড় বলতে বুঝি একাধিক রাশি, অর্থাৎ যতগুলো রাশি ততগুলো রাশির যোগ, এক্স ওয়াই জেড। আমি যদি বলি এদের গড় কত, আমি কি করব, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সংখ্যা দ্বারা ভাগ, এটা হলো গড়। ঠিক আছে, আমি এখন দুইটা দিলাম, ইউ আর ভি দিলাম, তাহলে এদের গড় কত, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, দুইটা রাশি আছে 2 দ্বারা ভাগ, এই যে এটাই হলো গড় বেগ। তাহলে গড় বেগের সাথে সময় গুণন, তাহলে আমরা এস ইকুয়াল একটা সহজ সূত্র পড়তাম ভিটি, এটা হলো কি, ওই যে আমরা সমবেগ দিয়ে কাজ করতাম, এটা হলো এস ইকুয়াল ভিটি সমবেগের সূত্র। আর এটা হলো এই সমবেগ, এই যে ভিটাকে আমরা কি করছি কিছুটা, মানে এটা তো সমবেগের জন্য, আর এটা হলো গড় বেগ, তাহলে গড় বেগ থাকবে এভাবে আমরা কাজ করতে পারবো। তাহলে এটা হলো সমবেগের জন্য, আর এই ফর্মুলাটা গড় বেগ অতিক্রান্ত দূরত্ব। আর বাকি যে দুটো ফর্মুলা ছিল, এটা কি ছিল আমাদের, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা ছিল ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এগুলো ছিল। এখন এই চারটা ফর্মুলা ঘুরে ফিরে আবার কিসে পরিণত হবে, নিক্ষিপ্ত বস্তু, বা আবার যদি তোমাদের থাকে কোন একটা বস্তু নিক্ষেপ করা হয়েছে, আবার পরন্ত বস্তু, পরন্ত বস্তুর জন্য কেমন হবে, এই ফর্মুলাগুলো পরন্ত বস্তুর জন্য ইউ প্লাস এর পরিবর্তে এটা কি ছিল, এ ছিল হলো ত্বরণ, এটা কি একটা চলমান সাধারণ অবস্থায় চলমান বস্তু, এই ত্বরণটা ছিল। আর যখন আমরা অ্যাক্সিলারেশন বলতে কি বুঝি, ত্বরণটা অ্যাক্সিলারেশনের এ দ্বারা প্রকাশ করা হতো। এখন আমরা কি করবো, যে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য এটা নিচে নামবে, ওটাকে আমরা জি দ্বারা প্রকাশ করবো, তাহলে জি টি। আবার এটা সেম থাকবে, এখানে কোনো জি নাই, তাহলে ওটা এভাবে থাকবে, ইউ প্লাস ভি বা ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এস ইকুয়াল ইউটি। আচ্ছা, এখানে একটা বিষয়, এই বস্তুটার ক্ষেত্রে আমরা কি নিক্ষিপ্ত বস্তুর জন্য আমরা হাইট পাই, উচ্চতা পাই, আমরা তো অতিক্রান্ত দূরত্ব এখানে বের করবো না, আমরা এইচ দিয়ে কাজ করব। তাহলে আমাদের এখানে এইচ আসবে, এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এগুলো নিক্ষিপ্ত বস্তু, এইগুলো হলো পরন্ত বস্তুর জন্য, এগুলো পরন্ত বস্তুর জন্য। আর লাস্টেরটা কি ছিল, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gs, এগুলো কি পরন্ত বস্তুর সূত্র, পরন্ত বস্তুর ক্ষেত্রে। আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হবে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বলটা হলো নিচের দিকে কাজ করে, গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা, সেটা নিচের দিকে কাজ করে, অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে, অভিকর্ষীয় বল, অভিকর্ষ ত্বরণ, এগুলো নিচের দিকে কাজ করে। এখন আমি একটা বস্তু উপরের দিকে ঢিল মারলাম, তাহলে কি এটা উল্টা দিকে গেল, তাহলে যখনই বিপরীত দিকে যাবে তখন কি হবে, এই জি এর মানটা ঋণাত্মক হয়ে যাবে, তাহলে এই জিটা এখানে এইভাবেই থাকবে, শুধু যে মাইনাস আমরা এখানে মাইনাস বসাই দিব। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, তখন ফর্মুলাগুলো কেমন হবে, ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি, এস যা আছে তাই থাকবে ডিভাইডেড বাই 2 ইন্টু টি, আর এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। আবার একই অবস্থায় ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gs, ঠিক আছে এইটা। তাহলে এগুলো আমরা মনে রাখবো। আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হলো সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পরে বস্তুটা থেমে যায় কিছুটা সময়ের জন্য, সেটা কি হয়, থেমে যায় একদম ক্ষুদ্র সময়ের জন্য, কিন্তু বস্তুটা শেষ বেগে উপনীত হয়, তারপরে আবার কি হয়, নিচের দিকে পড়তে থাকে। একটা বস্তুকে আমি যত বেগে উপরের দিকে নিক্ষেপ করব, সেটা নিচে নামার সময়, অর্থাৎ পৃথিবীকে আঘাত করার সময়, ভূমিকে আঘাত করার সময় ঠিক তত বেগেই আঘাত করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যে ফর্মুলাগুলো দিয়ে দিলাম, এই ফর্মুলাগুলো তোমরা একটু পড়ে নিবা, আর বাকি যে কোশ্চেনগুলো দেওয়া আছে এই কোশ্চেনগুলো একটু সলভ করার চেষ্টা করবা, ঠিক আছে, এই ফর্মুলার সাহায্যে। আর আমি যেটা বলছিলাম এখানে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, এইটা হলো আমরা স্বাধীনভাবে মান নিতে পারি কখন, যখন আমরা ছক কাগজে স্থাপন করি, তখন এটা আমরা স্বাধীনভাবে নিয়ে, এটা একটা সংখ্যা, এটা হলো তখন
রেখার জন্য, রেখার সমীকরণ তৈরির জন্য, ঠিক আছে, বা রেখার চিত্র আঁকানোর জন্য একটা আমি কি করব, গ্রাফ পেপারে স্থাপন করার জন্য আমরা এই তখন ইচ্ছা মতো নিতে পারবো। কিন্তু যখন বলবে এই দুইটা চলকের মান সমাধান করো, তখন কিন্তু আমরা কি করতে পারবো না, নির্দিষ্টভাবে মান নিতে পারবো না। তখন আমাদের দুইটা আলাদা সমীকরণ লাগবে। দুইটা চলক থাকলে আলাদা দুইটা সমীকরণ, চারটা চলক থাকলে চারটা আলাদা সমীকরণ লাগবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। যদি তোমাদের কারো এখানে আরও এক্সট্রা কোনো প্রবলেম থাকে, কোনো টপিকের উপরে প্রবলেম থাকলে আমাকে জানাই দিবা, কমেন্ট সেকশনে দ্বারা জানাই দিলে আমি ওইটার উপরে ভিডিও তৈরি করব। আর যদি প্রতিপাদন করতে হয় সূত্রগুলো কোত্থেকে আসলো তোমাদের জানতে হয়, কারো যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাই দিবা। আজকে তাহলে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ।